নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে নকশালবাড়ি লাইভ এবং উত্তরের রেডিও 91.9 FM ইয়োর সং ইয়োর ভয়েসের বিশেষ অনুষ্ঠান উত্তরের আড্ডা স্বাগত জানাই। আমাদের জীবন চলার পথে সবচেয়ে বড় শক্তি ইচ্ছে শক্তি। এই ইচ্ছে শক্তির কাছে অনেক বড় বড় বাধা মাথা নত করতে বাধ্য হয়। এমনই কিছু ইচ্ছে শক্তির জয়ের পথে নিয়ে যাওয়ার জীবনের গল্প শুনবো আমাদের আজকের এই উত্তরের আড্ডায়। আমাদের সাথে উত্তরের আড্ডায় উপস্থিত রয়েছেন স্পেশাল এডুকেটর নকশালবাড়ি ব্লকের শ্রী রাজকুমার নস্কর মহাশয়। আমাদের উত্তরের আড্ডায় আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমিও এই নকশালবাড়ি লাইভ পেজের সমস্ত ফলোয়ার্সদেরকে যথাযোগ্য সম্মান জানাই এবং আজকের এই প্রোগ্রামের উদ্যোক্তা যিনি আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের এই উত্তরের আড্ডায় নানান রকমের কথা, নানান রকমের জীবনের চলার পথের গল্প শুনি, জমে ওঠে আড্ডা। আমি থাকি, সাথে থাকেন আপনারা, সাথে থাকেন আমাদের মধ্যে উপস্থিত অতিথি। আজ গল্প শুনব রাজকুমার মহাশয়। সবার প্রথমে জানতে চাইব যে এই যে জীবন পথে এগিয়ে যাওয়া, এগিয়ে চলা, এই দীর্ঘ যাত্রা এর শুরু, সেই শৈশবের কিছু যদি গল্প আমাদের সাথে একটু ভাগ করে নেওয়া হয়। শৈশব বলতে সে তো আজ প্রায় 5 দশক পুরনো ইতিহাস। কতটা মনে আছে সেটা আমিও খুব একটা নিশ্চিত নই, বাট এতটুকু বলতে পারি যে অন্যান্য শিশুদের শৈশব যেমন কাটে, অর্থাৎ তথাকথিত যে সমস্ত শিশুরা আপনাদের প্রত্যেকের কাছে স্বাভাবিক শিশু, মানে যাদের কোনো প্রতিবন্ধকতা বা সমস্যা কিছু থাকে না, তাদের যে শৈশব যেমনটা শৈশব কাটে তেমন শৈশবটা যে আমার কেটেছে এমনটা দাবি করতে পারি না। কারণ আমাদের শৈশবের পুরোটাই একটা স্পেশাল স্কুল বা বিশেষ বিদ্যালয়ে আবাসনে কেটেছে। বাবা মাকে ছেড়ে সেখানে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে সকাল থেকে সন্ধ্যা নানান রকম রুটিনের মধ্য দিয়ে বলা ভালো, আমাদের শৈশবের বেশিরভাগটাই কেটেছে। কাজেই তবে হ্যাঁ, সেই শৈশবের মধ্যে বাবা মার সাহচর্য বা বাবা মার যে স্নেহ বা বাবা মার সঙ্গে থাকার যে সুযোগ, সেটা একটু কম থাকলেও কিন্তু বন্ধুদের সঙ্গে বড় হয়ে ওঠার যে আনন্দটা, সেটা অবশ্যই পুরোপুরি উপভোগ করেছি, এটা বলতেই হবে। অবশ্যই। যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে এবং আমাদেরকে যেটা জানালেন যে একটা জায়গায় নির্দিষ্টভাবে সবকিছু হয়ে থাকে, সেই কারণেই একটা জায়গায় থেকে বাবা মায়ের থেকে হয়তো একটু দূরে বন্ধুদের সাথে অনেকটা সময় কাটানো, এইভাবেই শৈশবটা ছিল রাজকুমার বাবুর। রাজকুমার বাবুর কাছে জানতে চাইবো, এই অনেকেই আছে যারা প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের স্বপ্ন দেখাটা ছেড়ে দেয়। আমরা অনেক সময় আমরা এটা দেখতে পাই, কিন্তু আজকের দিনে এসে আপনাকে দেখে যেটা আমরা উপলব্ধি করি যে আপনি স্বপ্ন দেখা কিন্তু ছাড়েননি এবং সেই স্বপ্নকে নিয়ে এখনো পর্যন্ত চলছেন এবং তাকে বাস্তবায়িত রূপে দিচ্ছেন। এই যে স্বপ্ন নিয়ে চলা, এটাকে আপনি কবে থেকে নিজের মধ্যে এটা তৈরি করলেন যে না, আমাকে এইভাবে আমার নিজের স্বপ্নকে রূপ দিতে হবে? খুব ভালো প্রশ্ন। আসলে আমরা যেটা জানি যে একজন শিশুর বড় হয়ে ওঠার পিছনে তার বাবা মা এবং তার পারিপার্শ্বিক পরিবেশের তো একটা বড় ভূমিকা থাকে। তো আমি যখন স্কুলে পড়তাম,
তখন এত কিছু না বুঝলেও একটা জিনিস বুঝতে পারতাম যে বাবা মা ছেড়ে আমি অনেকটা দূরে থাকি, এবং আমার ভাই বোনেরা বাড়িতেই থাকে সারাক্ষণ, বাবা মায়ের ভালোবাসা বা তাদের স্নেহ যেটা পায়। তো তখন থেকে মনে হয়েছিল যে যেহেতু আমি এতটা দূরে রয়েছি, আমাকে লাইফে কিছু একটা করতে হবে। আর তারপরে যখন বাড়িতে এসে দেখলাম যে আমি স্কুলে ছিলাম বলেই আমার পড়াশোনাটা একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত পৌঁছতে পারলো, মাধ্যমিকের গণ্ডি বের হতে পারলাম, কিন্তু অন্যান্যরা সেই সুযোগ থেকে বঞ্চিত হলো, তাদের প্রাইমারির পরে আর এডুকেশনটা এগোলো না। তো তখন আমার মধ্যে যেটা আরো চেপে বসেছিল যে পড়াশোনা করে অন্তত আমাকে এই যে মানে ব্যবস্থাটা রয়েছে, তো এইখান থেকে এই যে প্রতিকূলতা থেকে আমাকে বেরোতে হলে একমাত্র মাধ্যম হচ্ছে পড়াশোনা করা। এবং সেই জন্য তখন পড়াটাকেই আঁকড়ে ধরলে, এবং সবসময় একটা স্বপ্ন দেখতাম যে পড়াশোনা করে নিজে যেমন দাঁড়াবো, আরো 5 জনকে শেখাবো। সেখান থেকেই আজকের এই স্বপ্নটা একটু একটু লালিত পালিত হয়েছে। আচ্ছা আচ্ছা। তার মানে এটা অবশ্যই আমরা বলতে পারি যে আপনার থেকেই যে শিক্ষা মানুষের জীবনকে অনেকটা বদলে দেয়। একদম। তো যেখানে প্রতিবন্ধকতা কোনো মানে রাখে না। একদমই। শিক্ষা যদি মানে সকল শিক্ষা বলতে ফর্মাল এডুকেশন যদি বাদও দিই, একটা মানুষের মধ্যে যে কোনো কিছু করার যে অদম্য ইচ্ছা বা প্রত্যেকটা ঘটনা থেকে কোনো কিছু একটা গ্রহণ করার যে মানসিকতা, এগুলো তো শিক্ষার মধ্যে পড়ে। তো আমি মনে করি সত্যি সত্যি প্রকৃত শিক্ষা কিন্তু একজন মানুষের জীবন বদলাবেই, এটা আমিও স্থির বিশ্বাস করি। একদম একদম একদম। আচ্ছা, এখন তো বর্তমানে বাচ্চাদের সাথে কাজ চলছে, মানে এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া তাদের মধ্যে। এবারে আপনার এই বর্তমান জীবনের আপনার এই কর্মকাণ্ডের মধ্যে কি কি বিষয় রয়েছে? সত্যি কথা বলতে মানে আমরা জানি যে অনেকগুলো বিষয় রয়েছে। অবশ্যই রাজকুমার বাবু যেভাবে চিন্তা ভাবনা করছেন, আমি আজকে তার এই গল্প আড্ডায় সাজিয়েছি সেখানেই যে আজকে অনেকটা কিছু জানবো, অনেকটা শিখবো। তো সেটাই একটু প্রথমে আগে এটাই শুনি যে এই কর্মকাণ্ডের মধ্যে কি কি সব রয়েছে। হ্যাঁ, প্রথমত পেশাগতভাবে আমি একজন স্পেশাল এডুকেটর বা বিশেষ শিক্ষক। তো প্রফেশনালি এই নকশালবাড়ি ব্লকের যে 6টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় 150টা ইনস্টিটিউশন রয়েছে, এসএসকে, এমএসকে, হাই স্কুল, প্রাইমারি স্কুল মিলে। তো সেই সমস্ত বিদ্যালয়ে যে সমস্ত শিশুরা পড়ে, যারা আর 5 জনের মতো হয়তো স্বাভাবিক নয়, সে বুদ্ধিমত্তার দিক থেকে হোক, সে দৃশ্যমানতার ক্ষেত্রে বা দেখার ক্ষেত্রেই হোক, বা শ্রবণের ক্ষেত্রেই হোক, তাদের হয়তো কিছু না কিছু অসুবিধা রয়েছে। তো এই যে শ্রবণ সংক্রান্ত, দৃষ্টি সংক্রান্ত বা বুদ্ধি সংক্রান্ত সমস্যাযুক্ত যে সমস্ত বাচ্চারা রয়েছে, তাদের মূলত শিক্ষা কেমন হবে, তারা কি কি ধরনের সরকারি পরিষেবা পাওয়ার অধিকারী, সর্বোপরি তাদের শিক্ষকরা তাদেরকে কেমনভাবে ডিল করবেন রেগুলার ক্লাসে, সেইটা দেখা বা সেই অনুযায়ী অফিসকে টাইম টু টাইম রিপোর্ট করা, এটা হচ্ছে আমার প্রধান কাজ, পেশাগত কাজের কথা যদি বলি। তাছাড়াও রয়েছে আমি এবং আমার মিসেস দুজনে মিলে আমরা একটা স্বেচ্ছাসেবী সংস্থা চালাই, যার নাম আলোর ঠিকানা। সেখানে আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা পিছিয়ে পড়া, সে যে কোনো সমস্যার জন্যই হোক, সেটা বিকলাঙ্গতার জন্য হতে পারে, সেটা আর্থিক প্রতিকূলতার জন্য হতে পারে, যে কোনো সমস্যাতে যারা পিছিয়ে পড়া, তো তাদের পাশে কিভাবে অ্যাজ এ মেন্টর কাজ করতে পারি। আমি সবসময় মেন্টর কথাটাই ইউজ করতে ভালোবাসি। অ্যাজ এ মেন্টর বা অ্যাজ এ গাইড সেই ফ্যামিলিগুলোকে কিভাবে একটু আশার আলো দেখাতে পারি, সেটা একটা সেরকম একটা কাজের সঙ্গে যুক্ত রয়েছি। তৃতীয় যেটা আছে, বর্তমানে আমার একটি আমাদের আলোর ঠিকানার অন্তর্ভুক্ত একটা স্কুল রয়েছে, রাজশ্রী কলা প্রশিক্ষণ কেন্দ্র। 2জন সহৃদয় ব্যক্তির আর্থিক আনুকূল্যে সেইখানে এই নকশালবাড়ি সারাউন্ডিংসের প্রায় 25-30টা বাচ্চাকে আমরা অঙ্কন শেখাই, অঙ্কন প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। তো সেরকম একটা, এছাড়াও এখান থেকে কিছুটা দূরে ভীমবারের কাছাকাছি একটা ব্লাইন্ড স্কুল আছে, সেখানের বাচ্চাদের
চেস শেখানো, আচ্ছা। দাবা খেলা শেখানো, সে তার মধ্যেও একটু নিজেকে যুক্ত রাখি। আর অনলাইন টিউশন, মানে আমার তো সবসময় ভাবনাটা ইনক্লুসিভ ওয়েতে চলে। তো আমি সবসময় সমাজকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করি যে সব স্তরের মানুষের মধ্যে পারস্পরিক মেলবন্ধন, মানে একজন যেন মনে না করে যে তার কোনো সমস্যা রয়েছে বলে সে সবসময় পিছিয়ে। তো এই মিথটাকে ভাঙার জন্য আমি নিজে একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও আমি কিন্তু জেনারেল বাচ্চাদের টিউশন করি অনলাইন, তো সেটাও রয়েছে। এই মূলত 4-5টা আঙ্গিকে আপাতত নিজেকে ব্যস্ত রেখেছি, জুড়ে রাখা। ঠিক। সত্যি ভাবুন, আমরা কত কিছু এই মনে হচ্ছে যে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড মধ্যে রাজকুমার বাবু তার জীবনের বর্তমান কর্মকাণ্ডটা আমাদেরকে জানিয়ে দিল, আমরা সেটা শুনে নিলাম। আসলে কি সেটাই? ভাবুন একবার, কত কিছু করেন, এই যে সারা দিন নিজেকে ব্যস্ত রাখেন, সমাজের বার্তা দিয়ে যাচ্ছেন। আমরাও পারি, অবশ্যই পারি। রাজকুমার বাবুকে দেখে আমরা পারি। ভীষণ ভালো লাগলো রাজকুমার বাবু, সত্যি বলছি। আচ্ছা, স্কুলে যখন যাওয়া হচ্ছে, এখন যারা ছোট বাচ্চা, আপনি তো অনেকটা সময় পেরিয়ে এসছেন, এবং এই এখন যারা একেবারেই ছোট, স্কুলে গিয়ে দেখছেন তাদের কোনো সমস্যা রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে কোনো কিছু, তাদেরকে কি করে তৈরি করেন, বা সেই ক্ষেত্রে আপনি নিজেকে, ওদের জন্য নিজেকে কিভাবে সেখানে প্রেজেন্ট করেন? অ্যাকচুয়ালি আমাদের প্রথমত যেটা করতে হয় যে আমরা সবসময়, এখন তো বিগত 20-25 বছরের কাজ যেহেতু এগিয়েছে, সেই 20-25 বছর অভিজ্ঞতায় আমরা দেখেছি যে আমাদের মাস্টারমশাই যারা রয়েছেন সরকারি বিভিন্ন স্কুলগুলোতে, স্কুল এসএসকে যেটাই বলি না কেন, সেখানকার মাস্টারমশাইরা অন্তত এটা জানেন যে তাদের ক্লাসে এখন 2 ধরনের শিশু থাকে। একজন তথাকথিত অপ্রতিবন্ধী বা যাদের কোনো সমস্যা নেই, আর একটা রয়েছে যারা চ্যালেঞ্জড পিপল বা সমস্যাযুক্ত শিশু। তো যখন তারা এরকম কোনো একটি শিশুকে তাদের স্কুলে ভর্তি হতে দেখেন, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, এবং আমাদের প্রথম কাজই হয় যে সেই শিশুটির মা বাবাকে মেন্টালি প্রিপেয়ার করা, যে দেখুন আপনার শিশুর মধ্যে যে সমস্যা রয়েছে সেটা এমন কঠিন কিছু নয় যেটার জন্য ওর জীবন থমকে যাবে। একদম, এই বিলিফটা দেওয়াটা হচ্ছে আমাদের প্রথম কাজ থাকে। তারপরে তো থাকে তার আনুষঙ্গিক, যে তার এই সমস্যার জন্য সরকারি স্বীকৃতি কিভাবে সে পেতে পারে, কোথায় গেলে তার একটা প্রতিবন্ধী শংসাপত্র ইত্যাদি ইত্যাদি সে পেতে পারে, এগুলো তাদেরকে কাউন্সেলিং করি। অ্যাট দ্য সেম টাইম আমরা তার যে বন্ধু বান্ধব যারা আছে, সেই বন্ধু বান্ধবদেরকেও আমরা কিন্তু সবসময় নানান ভাবে মোটিভেট করার চেষ্টা করি যে দেখো, ও তোমার আর 5টা বন্ধুর মতো, ও তোমার একজন বন্ধু, এবং সে যাতে বুলিং এর শিকার না হয়, তাকে নিয়ে নানান রকম নেতিবাচক মন্তব্য বা হাসি ঠাট্টা এই সমস্ত যাতে না করে, তো সেটা চেষ্টা করি বন্ধু বান্ধবদের মধ্যে একটু মোটিভেট করার। এবং আমাদের পাশাপাশি সেই সমস্ত স্কুলের শিক্ষকরা তো করেন। তো আমার সবসময় ফোকাসটা থাকে যে বাচ্চাটি এরকম, তাকে তার এবিলিটি প্রুভ করে, তার নিজের সামর্থ্যটাকে প্রমাণ করার সুযোগ করে দেওয়া, এটা সে কিভাবে করবে সেইটা সবসময় আমার ফোকাসে থাকবে, আমার লক্ষ্যে থাকে। এবং যে কারণে আমাদের যে রিসোর্স সেন্টারগুলো রয়েছে, সেখানে তাদেরকে নিয়মিত এনে তাদেরকে অনুশীলন করানো, এই কাজটা মূলত চলতে থাকে। আচ্ছা আচ্ছা, কথাগুলো শুনে নিজেদের মনে হচ্ছে না আরেকটু নতুন করে চিনি? একদম মনে হচ্ছে এই শিক্ষাটা বা এই যে জানানটা, যে শুধুমাত্র সেই প্রতিবন্ধকতা বাচ্চার বাবা মায়ের জন্য কিন্তু নয়, রাজকুমার বাবুর আজকের এই বার্তা কিন্তু এই পুরো সমাজের জন্য, তাই নয়? একদমই তাই। অবশ্যই। আমার বাড়ির পাশে যদি আমি এমন কোনো শিশুকে দেখতে পাই যে সে তার জীবনের চলার পথে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, আমাদের সকলের উচিত তার পাশে থাকার, তার হাতটি ধরার,
এবং আমারও কর্তব্য আমার বাড়ির বাচ্চাটিকেও এটাই শেখানোর যে সেই বাচ্চাটির, সেই মানুষগুলির হাত ধরো। একেবারে তাই। একদমই একদমই তাই। এবং এই প্রসঙ্গে আমি একটা ছোট সাম্প্রতিক ঘটনা উল্লেখ করতে চাইবো। হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে যে গত সপ্তাহে আমাদের সঙ্গে একটি স্টুডেন্টের যোগাযোগ হয়। আমাদের নকশাবাড়ি যে সিএলআরসি অফিস, এসআই অফিসে এসেছিল। স্টুডেন্টটা একটি হাই স্কুল থেকে 2025-26 মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবং মাধ্যমিকে যথারীতি হয়তো কোনো কারণে অ্যাপিয়ার করতে পারেনি। বিষয়টা সেটা নয়। তো স্টুডেন্টটা যখন এলো আমাদের সামনে বা আমাদের পরিচিতির মধ্যে, আমরা দেখতে পেলাম কি তার পায়ের একটা সমস্যা রয়েছে। আচ্ছা। তো আমরা জানি যে বর্তমানে সরকার থেকে এই ধরনের বাচ্চাদের জন্য নানান রকম সামাজিক প্রকল্প চালু রেখেছে, যার সুফল তারা পেতে পারে একদম স্কুল লেভেল থেকে আরম্ভ করে ডিগ্রি লেভেল পর্যন্ত। তো বাচ্চাটি যখন প্রাইমারিতে পড়তো, সেই প্রাইমারি স্কুলের কিন্তু তার সেই সমস্যাটা শনাক্তকরণ করা যায়নি। তার পাড়াতেও হয়তো অনেকে জেনেছে, কিন্তু তারা জানতো না কোথায় গেলে এই সমস্যাটা ঠিকভাবে ডিটেক্ট হবে এবং তার পরিষেবাটা পাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি হবে। তো আজকে যখন তার 16 বা 17 বছর বয়স, 17 বছর বয়সে আসার পরে সেই ছাত্রীটি জানতে পারলো যে হ্যাঁ, তার একটা সমস্যা রয়েছে এবং সে একটা সার্টিফিকেট পাওয়ার যোগ্য, যেটা করলে সে সামাজিক প্রকল্পের আওতায় নিজেকে অন্তর্ভুক্ত করতে পারে। তো এই যে বিষয়টা যে 16টা বছর তার চলে গেল জীবনের, যেটা 5 বছর বয়সে যদি বিষয়টা সবার সামনে আসতে পারতো, তাহলে সে এতদিন অনেক কিছু সামাজিক প্রকল্প পেতে পারতো। একেবারে। তো এই বিষয়গুলোই বলা ঠিক, যে জায়গাটা আপনি বলছিলেন যে সত্যি সত্যি আমাদের কিন্তু প্রত্যেকের একটা অ্যাজ এ হিউম্যান বিং, সামাজিক জীব হিসেবে কিন্তু প্রত্যেকের একটা দায়িত্ব থেকেই যায়। এবং এই প্রসঙ্গে আমি এটাও বলতে চাইবো যে আমি খুব লাকি, আমার যে মিসেস, সবসময় ঘোরে এবং সেও অনেক জায়গা থেকে এভাবে আইডেন্টিফাই করে আর কি। হ্যাঁ, অবশ্যই। জীবন সঙ্গিনীর যেই থাকবে, সে যদি ওই যে বললাম শক্তভাবে হাতটা ধরতে হবে, সে যদি শক্ত করে হাতটি ধরে, যেন পথটা অনেকটা দূর সহজ হয়ে ওঠে। আমরা তার কথাও শুনবো। তার আগে ছোট্ট একটি কথা, যেহেতু অনেক গল্প হচ্ছে তো অনেক কিছু জানতে পারছি। আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি। রাজকুমার বাবুর থেকে আমি মানে কথা থেকে এটা উঠে আসছে। আমরা যারা সমাজে রয়েছি, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য আমাদের এই সমাজকে রক্ষা করার, আমাদের এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার। যে সাম্প্রতিক ঘটনাটি আমরা এখন জানতে পারলাম যে সেই ছেলেটি জানতে পারিনি, সে অনেকদিন পরে গিয়ে জেনেছে যে সামাজিক প্রকল্পের বিভিন্ন সুবিধাগুলো সে পেতে পারত। আমরা অনেকে যারা রয়েছি তারা কিন্তু অনেকে হয়তো জানি। এমনটা যদি হয়, অবশ্যই এটা নিজের একদম জীবনের একটি কঠিন কর্তব্য বা দায়িত্ব হিসাবে মনে করে সেই পরিবারকে বা সেই মানুষটিকে আপনারা এই বার্তাগুলোকে অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। করবেন বলতে দায়িত্ব সহকারে করবেন। এভাবেই তো একে অপরের হাত ধরে জীবন এগিয়ে চলে, সমাজ এগিয়ে চলে। রাজকুমার বাবুর যেটা কথা হচ্ছিল, আপনার জীবনের সবচেয়ে অনুপ্রেরণা। আমার জীবনে যদি বলতে হয় সবচেয়ে অনুপ্রেরণা কে, তো আমি নাম করব এমন একজন মানুষের, তিনি সত্যি সত্যি আমার কাছে ঈশ্বরের পরেই মানে রাখেন আর কি, স্থান রাখেন। তিনি হচ্ছেন কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তার কর্ণধার মিস গার্গী গুপ্ত। আচ্ছা। শ্রদ্ধেয় ডক্টর ক্যান্সার স্পেশালিস্ট সরোজ গুপ্তের নাম হয়তো আমরা অনেকেই শুনেছি, ফেসবুকে দেখে থেকেও থাকবো। তো তার ভাইজি, ইনি আমার প্রথম চোখ খুলে দিয়েছিলেন যে সত্যি সমাজ সেবা কিভাবে করতে হয়। তো প্রথম মানে পড়াশোনা শেষ করার পরেই আমি তার স্কুলে এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদের
পড়ানোর কাজে যুক্ত হই সম্পূর্ণ ভালোবেসে, যেটা আমার বাড়ি থেকে প্রায় 3 ঘন্টা জার্নি ছিল, আচ্ছা। আপ ডাউন। তো সেখানে গিয়ে আমি সেই বাচ্চাদের সঙ্গে সময় কাটাতাম, পড়াতাম, এবং তখন একটু একটু জানতে পেরেছিলাম যে তিনি একজন সরকারি কর্মী হওয়া সত্ত্বেও তার জীবনের সর্বস্ব দিয়ে এই ধরনের মানুষজনের পাশে দাঁড়ানোর জন্য তিনি তার পুরো জীবনটা উৎসর্গ করেছে। তো আমার সত্যি সত্যি বলতে জীবনের এই কর্মজীবনের অনুপ্রেরণা সত্যি সত্যি সেখান থেকে শ্রদ্ধেয় দিদি গার্গী গুপ্ত। সেটাই, এইভাবেই তো তৈরি হয়। আর আজ সেই অনুপ্রেরণা পেয়ে আজকে রাজকুমার বাবু কত কিছু করে যাচ্ছেন। সত্যি এই যে জীবনের চলার পথটা এতটা, আমি তো বলবো অবশ্যই সমস্যা থাকলেও আপনি সেটাকে জয় করেছেন। আমি এখন বলবো অবশ্যই মসৃণ। না না, সমস্যা তো প্রত্যেকটা মানুষের, আজকে যত মানুষ আছে কেউ বলতে পারেন যে তারা সমস্যা নেই বলতে পারবে। তবুও নিজের এই জীবনে চলার পথে নিজের জীবন সঙ্গিনী হিসাবে কি বলবেন? এটাও একটা সত্যি সত্যি শিক্ষণীয় হতে পারে যে কারোর ক্ষেত্রে। বিশেষ করে আমি যখন ভাবি বিষয়টা, আমার সঙ্গে যার বিবাহ হয়েছে সেটা অ্যারেঞ্জ ম্যারেজই ছিল, এবং আমি থাকি শিলিগুড়িতে, তার বাড়ি সুদূর কোচবিহারে। কোন এক কলিগের মাধ্যমে আলাপ হয়েছিল। তখন তার বয়স একেবারেই 18 বা 19, একজন অষ্টাদশী বা 19 বর্ষে একজন তরুণী, যে সব দিক থেকে সুস্থ, গ্রামের বাড়িতে বাবা মায়ের সঙ্গে বেড়ে উঠছে। তো তাকে যখন বলা হয়েছিল যে এরকম একজন মানুষের সঙ্গে তোমার সম্পর্কের কথা ভাবা হচ্ছে যে চোখে দেখে না, তখন কিন্তু তাকে প্রথমে বলা হয়েছে চাকরি করে কিনা, চোখে দেখে না। তো এই কথাটা শোনার পরে একটা সুস্থ স্বাভাবিক কোনো তরুণী কিন্তু প্রথমে অনেকটাই আপসেট হয়ে পড়বে, এবং তার মনের মধ্যে একটা দুটো জিনিস হতে পারে। একটা জিনিস হতে পারে যে বাবা মা আমাকে এরকম একজনের হাতে তুলে দিতে চাইছে, একদম আর্থিক প্রতিকূলতার কারণে, অথবা মনে হতে পারে যে কেন আমি কি দেখতে এতটাই খারাপ, ইত্যাদি ইত্যাদি। কারণ সবাই যে মহাভারতের গান্ধারীর গল্প পড়ে এমন তো নয়। তো কিন্তু তার কোথাও মনে হয়েছিল, সেটা তো তার সাইকোলজি আমার পক্ষে বোঝা মুশকিল, তবে আমি দেখেছি সেই 2008-এর ডিসেম্বরের পরের থেকে তার সঙ্গে আমার যে পথ চলা শুরু হয়েছে, আজ দীর্ঘ প্রায় 15-16 বছর তো বটেই, 18 বছর। তো 18 বছর দাম্পত্য জীবনে আমি দেখেছি যে সত্যি সত্যি আমার সঙ্গে পথ চলার পরের থেকে আমি যে ধরনের কাজটা করতে চেয়েছিলাম সেটাতে আরো অনেক গতি এসেছে শুধু ওর জন্য। মানে বিশেষ করে কোভিড পিরিয়ডে, যখন আমরা জানি যে সবাই গৃহবন্দী, সবাই ভাবছি যে এরপরে কি হবে, সবাই তো একা একা থাকতে হবে, তখন ওই প্রথমে বলেছিল যে আচ্ছা বাগানে যে সমস্ত চা বাগানের এলাকায় বাচ্চারা রয়েছে, প্রতিবন্ধী শিশুরা রয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোন রয়েছে, তাদের তো অবস্থা আরো খারাপ। তো তাদের মনোবল বাড়ানোর জন্য কি করা যেতে পারে? আমরা তো একটা দিন করে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি যে হ্যাঁ তোমাদের পাশে আমরা আছি, এই ভরসাটাও তো একটা দেওয়ার। অবশ্যই অবশ্যই। এই ভাবনাটা সত্যি সত্যি আমাকে সেখানে স্টার্ন করেছিল, এবং আজও সেটা চলছে। মানে সেখান থেকে আমার আলোর ঠিকানার জন্ম আর কি। আচ্ছা, হ্যাঁ। তো তারপরে ওটা তো একটা দেখলাম, এইভাবে অনুপ্রাণিত হয়েছিলাম এই আলোর ঠিকানা খোলার বা মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারপরেও দেখেছি যে রাস্তাঘাটে, চলতি পথে, বাজারে, এখানে ওখানে ওর চোখ সবসময় যেন ভরে, যে যদি কোনো একটি বাচ্চার মধ্যে কোন রকম অস্বাভাবিকতা লক্ষ্য করে, ও খুব সচেতন ভাবেই সবার সামনে বলে না ঠিকই, কিন্তু সেই গার্জেনকে একটু আড়ালে আপনার ডেকে একবার জিজ্ঞেস করে আছে বাচ্চাটা কি কোনো সমস্যা আছে। এইটা আমার খুব ভালো লাগে যে আচ্ছা তোমার বাচ্চার কি কোনো সমস্যা আছে। এবং এরকম করে আমরা দেখেছি অনেক বাচ্চা আইডেন্টিফাই হয়েছে যারা হয়তো ও না থাকলে হতো। মানে স্কুলে তো সবসময় তারা আসে না, এমন অনেক বাচ্চা আছে স্কুলে পাঠায়। তাহলে সেই বাচ্চাকে কি করে সমাজের কাছে আইডেন্টিফাই করে তাদের জন্য পরিষেবাটা কি করে দাও। তো এরকম একজন মানে লাইফ পার্টনার পেলে নিঃসন্দেহে কাজটা তো আমাদের অনেকখানি সহজ হয়েছে। অবশ্যই। আর ঠিক তেমন ভাবে ওনার জীবন সঙ্গী, আমরা তার নাম
তার নাম হচ্ছে আখি বর্মন আখি। নস্কর। আখিরি আমরা শ্রদ্ধা জানাই তার প্রতি। এই যে তিনি তার জীবন চলার পথে এই যে এই যে সব বিষয়টাকে যে দায়িত্ব হিসাবে নিয়েছে, ভাবুন তো, আমরাও তো রাস্তাঘাটে কত চলাফেরা করি, তাই নয় কি? এত আমরা মানুষ, এটাই কাজ। আখি বর্মন নস্কর মহাশয়া আমাদের রাজকুমার বাবু জীবন সঙ্গিনী। নকশালবাড়ি লাইভ এবং উত্তরে রেডিও 91.9 FM ইয়োর সং ইয়োর ভয়েসের পক্ষ থেকে অফুরন্ত শুভেচ্ছা জানাচ্ছি তিনি সুস্থ থাকুক, ভালো থাকুক, এইভাবে আরো কিছু মানুষকে তাদের জীবনে চলতে সাহায্য করুক। রাজকুমার বাবু শুধুমাত্র যে বাচ্চা বা যারা বিশেষভাবে সক্ষম যার বাচ্চা রয়েছে তাদের সাথে কাজ চলছে, আমি মহিলাদেরকে নিয়েও কিছু একটা কাজ চলছে। হ্যাঁ, এটা খুব সাম্প্রতিক আমরা শুরু করেছি যে আমাদের আর্ট সেন্টার যে সমস্ত দুস্থ বাচ্চারা আসে, তো তাদের মায়েরা তো বাচ্চাদেরকে আর্ট শেখাতে এসে তারা তো টাইম কিভাবে স্পেন্ড করবে, তো সেইটা মাথায় রেখে আমরা 5 জন মায়েদের নিয়ে আমরা একটা সেলাই প্রশিক্ষণ চালু করেছি। আচ্ছা, প্রত্যেক রবিবার সেটা আমার নিজের বাড়িতেই হয়। আচ্ছা, আমার বাড়ির ছোট্ট পরিসরের মধ্যেই সেটা সংগঠিত হয়। হ্যাঁ, তো এটা একদম এবছর যখন 8ই মার্চ নারী দিবস উদযাপন হচ্ছিল সেই সময় সেদিন থেকেই প্রজেক্টটা স্টার্ট হয়েছে। এখন মোটামুটি 5 জন শিখছে আর কি এখানে সেলাই। বাহ, অনেক কিছু জানলাম, অনেক গল্প হলো। সমাজের উদ্দেশ্যে আজকে স্টুডিও থেকে কি বার্তা দেবেন আপনি? আমি সমাজের উদ্দেশ্যে যেটা বার্তা দিতে চাইবো তার আগে বলতে চাইবো যে আমি দুটো এক্সাম্পল আমার এই যারা ফলোয়ার্স রয়েছে, ফেসবুক ফলোয়ার্স, তাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। অবশ্যই। যে মায়েদের ভূমিকা কত ইতিবাচক হলে এই আজকে যেমন আমি হয়তো এখানে এসে কথা বলছি, আমার মতো অনেকেই কিন্তু এই জায়গাটা আসতে পারতো, আসেনি। আবার এমন অনেকে আছে যারা আগামী দিনে তারা তৈরি হচ্ছে, নিজেদেরকে তৈরি করছে এই জায়গাটাতে আসার, নকশালবাড়িতে। সেরকম আমি দুজনের নাম আজকে সকলের সঙ্গে শেয়ার করতে চাইবো। প্রথম তো হচ্ছে একজন মেরিভিউ চা বাগানের একটি দৃষ্টিহীন ভাই সৌরভ টপ্পো, যাকে আমরা হাতিঘিসা হাই স্কুলে 2011 বা 12তে আইডেন্টিফাই করেছিলাম। পরে ছেলেটি বাবা মা যারা কোনোদিন শিলিগুড়ির বাইরে হয়তো যায়নি, কলকাতা তো অনেক দূর, সেই চা বাগান থেকে শুরু কলকাতায় গিয়ে তারা মানে কলকাতাতে নরেন্দ্রপুরে তাদের ছেলেকে পড়িয়েছে এবং এখন সে মাস্টার্স করছে। বাহ। তো এই একটি ফ্যামিলি, কেন আমি সবসময় মায়েদেরকে মনে করি যে তারা ছাড়া আমাদের এই আজকের যে উত্থান এটা কোনোদিনই সম্ভব না, মায়েদের একটা বড় ভূমিকা থাকে। আরেকটি এটা বলতে চাইবো যে সাফল্যের কাহিনী বলতে চাইবো, আমাদের পানি ট্যাঙ্কি যাওয়ার পথে কোয়ার্টার্সে একজন মায়ের দুজনেই ছেলে মেয়ে দৃষ্টিহীন। আচ্ছা। তো মেয়েটি এখন ইংলিশ অনার্স পড়ছে এবং ছেলেটি নরেন্দ্রপুর থেকে এবছর মাধ্যমিকের 90% নাম্বার পেয়ে পাস করেছে, নরেন্দ্রপুরে পড়ছে। আচ্ছা। তো এই যে যার দুটো ছেলে মেয়ে দৃষ্টিহীন, তার মায়ের কত কষ্ট থাকতে পারে এটা আমরা সহজে অনুমান করতে পারি, কিন্তু সেগুলোকে তোয়াক্কা না করে সে কিন্তু আর 5টা স্বাভাবিক শিশুর মধ্যে তার ছেলে মেয়েকে ট্রিট করছে। এই বার্তাটাই আমি কিন্তু সমাজে অ্যাকচুয়ালি সবাইকে দিতে চাই যে আমাদের যত প্রতিকূলতাই থাক, আমার শিশুকে যদি আমি স্বাভাবিকভাবে ধরে নিয়ে তার যে সমস্ত রাইটস গুলো রয়েছে সেগুলো দেওয়ার ব্যাপারে উদ্যোগী হই, তার চেয়ে বড় কাজ তো আর হতেই পারে না। কারণ সমাজে কিন্তু সর্বাঙ্গীন বিকাশ যদি একজনও পিছিয়ে থাকে তাহলে কিন্তু সর্বাঙ্গীন বিকাশ যে কথাটা সেটা কিন্তু কখনো 100% না সত্যি হতে পারে না। সুতরাং আমি নিজে ভালো থাকবো বা আবার একটি শিশুকে ভালো করলাম আরেকটি শিশু বলে তাকে ইগনোর করব, এটা কিন্তু কখনো সমাজের সর্বাঙ্গীন বিকাশের কথা বলে না, একেবারেই নয়। আর আরেকটা জিনিস আমি বার্তা দিতে চাইবো যে যেমনটা আগেই বললাম যে যারা আমরা জানি আজকের এই ফেসবুক এমন একটা মাধ্যম যেখানে প্রচুর
ছেলেমেয়েরা ইনভলভ হয়ে থাকে 12 থেকে 18 বছর পর্যন্ত বা তারপরেও। তো এই যে আমরা যারা পড়াশোনা করি, এটা সকলের যথার্থ জানানো উচিত যে আমরা যারা পড়াশোনা করি, আমরা যখন পরীক্ষা দিই, আমাদের কিন্তু একজন শ্রুতি লেখকের দরকার। মানে আমি বলবো, সে লিখবে। এই জায়গাটাই কিন্তু আমাদের প্রচুর সমস্যার সমাধান সম্মুখীন হতে হয়, যে পরীক্ষার সময় কেউই তার ছেলে বা মেয়েকে স্পেয়ার করতে চায় না তাকে এই সাহচর্যটা দেওয়ার জন্য। আচ্ছা, ভয়ের জায়গা থেকে হতে পারে, নানান রকম দুশ্চিন্তার জায়গা থেকে হতে পারে, যে কারণেই হোক। আমি অন্তত এতটুকু বলতে পারি আজকের এই প্রোগ্রাম থেকে, যে আমরা যারা বাবা মায়েরা যারা আছি, আমরা যদি আমাদের সন্তানদের সেইভাবে তৈরি করি যে তুমি মাধ্যমিক দেবে, তার আগে তুমি যদি অন্য কারোর হয়ে মাধ্যমিক দিতে পারো, বা তুমি উচ্চ মাধ্যমিক দেওয়ার আগে অন্যের হয়ে যদি উচ্চ মাধ্যমিক দিতে পারো, বা তুমি পরীক্ষায় তো কোনো নিজে তো চাকরি পরীক্ষায় বসবে, তার আগে অন্যের হয়ে যদি পরীক্ষা দিয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারো, তার থেকে তো বড় প্রাপ্তি কিছু হতে পারে না। তো সেই জায়গাটা থেকে কিন্তু আমি মনে করি যে বাবা মায়েদেরও এই জায়গাটাকে একটু এগিয়ে এসে একটু নতুন করে চিন্তা ভাবনা করা উচিত, যে তাদের ছেলেমেয়েদেরকেও যেন তারা সেইভাবে মোটিভেট করে, তবেই আমাদের এগিয়ে যাওয়াটা সম্ভব। তা না হলে কিন্তু নয়। অবশ্যই অবশ্যই সেটা আমরাও চাইবো। এই প্রসঙ্গে একটা যে কথাগুলো হচ্ছিল, ওই কথাতে আমার একটা মনে পড়লো। আমি ভীমবার আশ্রমে, হ্যাঁ, সেখানে আমি গিয়েছি অনেক কয়েকবার, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় ওখানে আমি গিয়েছিলাম। বেশ কিছু বছর আগে আমি গিয়েছিলাম ওখানে। আমি এই মুহূর্তে আমি নাম মনে করতে পারছি না, আমার নিজেরই সশিষ্য হচ্ছে যে এক দাদা আর দিদির বিবাহ সম্পন্ন হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজন ব্লাইন্ড, হ্যাঁ হ্যাঁ, একজন জ্যোৎস্না এবং একজনের গিয়েছিল, এবং ওই মেয়েটিকে কিন্তু ব্লাইন্ড স্কুল একদম শুরুর থেকে মানে রেস্কিউ করে শুরু থেকে কিন্তু ওরা ওকে মানুষ করেছে, এবং পড়াশোনা করিয়ে ওরা ওর বৈবাহিক জীবন সম্পন্ন। আমি সেই ওই দিন আমি সেখানে উপস্থিত ছিলাম। ভালো, আমি আল্লাহকে নিয়ে সেদিন থাকতে পারিনি ব্যস্ততার জন্য। না, এবার আমি কেন এই কথাটা ভাগ করে নিচ্ছি, আমি যখন সেখানে গিয়ে পৌঁছই, আমি দেখতে পাই যে আমাদের বিবাহের যে নিয়ম থাকে সেটাই হচ্ছে যে এই গঙ্গা মানে জল আনতে যাওয়া হচ্ছে। এবং আমি অনেকটা তখন আমি মানে পথে আমার কানে সেই যে বিয়ে বাড়ির যে বাজনা, সেই আওয়াজটা পাচ্ছি আমি, তো বুঝতে পারলাম যে অনুষ্ঠান হচ্ছে। তখনও কিন্তু আমি নিজে চোখে দেখিনি যে কিভাবে সেই জল আনতে যাওয়া হচ্ছে, বা আমি অনেকটা দূর থেকে রাস্তা থেকে শুনতে পাচ্ছি সেই বাজনার আওয়াজ। বিশ্বাস করবেন, আমি যখন তাদের সামনে দেখতে পাই, যখন আমি ওদের সামনে গিয়ে পৌঁছালাম, দেখছি ওই স্কুলের কিছু বাচ্চারাই তারা হচ্ছে সেই সমস্ত কিছু বাজাচ্ছে, থেকে আরম্ভ করে এর থেকে আরম্ভ করে, এবং যারা করছে আয়োজনটা তারা প্রত্যেকেই কিন্তু দৃষ্টিহীন বা আংশিক। একেবারে তারা এত সুন্দর, আমি দূরের থেকে একেবারে বুঝতেই পারিনি যে সেটা কারা বাজাচ্ছে। এটা একটা সবথেকে বড় বিষয়, যে আমি তারপর আমি সারাটা দিন সেখানে ছিলাম। তাদের বিয়ের সাজনা তলা, ওই যে সাজানো হচ্ছে, তো সেই ছাদনা তলার যে প্রতিটি ফুল তারা নিজেরাই ওখানে কলা গাছের মধ্যে করছে, লাগাচ্ছে। হ্যাঁ, একদম মানে, এবং নিখুঁত ভাবে করে যাচ্ছে। আমি সেদিন সত্যি বলছি, আমি সেদিন সারাটা দিন ওই এত কিছু দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে সম্ভব। এই যে সবার প্রথমেই বললাম যে মিথটা কাজ করে, হ্যাঁ হ্যাঁ, এদের একটা মানে সবচেয়ে বড় চোখ না থাকাটাতে প্রত্যেকটা মানুষের ধারণা যে চোখ যায় তার কাছে জগৎ বোধহয় অন্ধকার। মিথটা, হ্যাঁ হ্যাঁ, এইটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অন্তত যে একেবারে যে ভুল কথা, এটা একেবারেই তো প্রত্যেকটা পদে পদে বিভিন্ন জায়গায় প্রমাণিত। আমি এই কথা ঠিক এই লাইনটাই বলতে চাচ্ছিলাম, যে এটা কিন্তু সত্যি একেবারেই ভুল। আমাদের মানে ইচ্ছে শক্তি, যে ইচ্ছে, মনের হয়তো মনেরও চোখ থাকে, তো এই যে দেখাটা, শক্তিটা, ইচ্ছেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। সত্যি আজকে এই কথাটা বলতে কোনো দ্বিধা
হয়তো মানে রাখা যায় না যে আমরা সকলে এগিয়ে যাচ্ছি, অবশ্যই। এবং যেখানে রাজকুমার বাবু আমাদেরকে যেটা বললেন আমাদের মায়েদের উদ্দেশ্যে এবং আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আবারও একটি বার্তা, যে যেটা খুব প্রয়োজন যে একজন শ্রুতি লেখক, যেটা এক্সামের সময় প্রয়োজন হয়, যেটা খুব সমস্যা হয়ে যায় কোনো ক্ষেত্র সময়। এরপর থেকে আশা করব এমন সমস্যা যাতে না আসে, আমরাও আমাদের সন্তানদেরকে এভাবেই বড় করে তুলি যে তারাও যেন তার পাশের মানুষটির হাতটি ধরে। অনেক কথা শুনলাম, অনেক গল্প শুনলাম, গল্প করতে করতে অনেক কিছু আমারও মনে আসছিল, সেগুলো আমরা ভাগ করে নিলাম। রাজকুমার বাবুর সাথে অনেকটা গল্প হলো। আমারও খুব ভালো লাগছে যে অবশ্যই একেবারে এরকম একটা, মানে আমি তো কখনো ঠিক এভাবে ভাবিনি এর আগে যখন কথা হচ্ছিল। তো আমরা সবসময় মনে করছি যে আমি যে কাজটা করি সেটা কি বা এমন কাজ, সে তো প্রত্যেকেরই করা উচিত, না করাটাই যেহেতু এখন বেশিরভাগটা স্বাভাবিক হয়ে গেছে, সেই জন্য যারা কিছু করে সেটা অস্বাভাবিক মনে, আসলে কিন্তু কিছুই না। এটা আমাদের অ্যাজ এ হিউম্যান বিং প্রত্যেকের এটুকু করাই উচিত। না, অবশ্যই এটা আমাদের করা উচিত। তবে রাজকুমার বাবুর থেকেও আমরা যেন অনেক কিছু শিখলাম। যারা মনে করবেন এইভাবেই, তাকেও পথপ্রদর্শক হিসাবে কিন্তু বিবেচিত করতেই পারে, তাকে দেখে আমরা চলতে পারি। আমি তো অনেকটা কিছু শিখলাম এবং আশা করব নিজের জীবনে রাজকুমার বাবুর কথা অনুযায়ী যদি একটু নিজেকে নিয়ে যেতে পারি, তার চেষ্টা 100% থাকবে। ঠিক এমনটাই আশা করব আমার দর্শক বন্ধুদের থেকেও। রাজকুমার বাবু ভীষণ ভালো থাকবেন, এগিয়ে চলুক আপনার সমস্ত কর্মকাণ্ড। সবাই মিলে আমরা এগিয়ে চলি, অবশ্যই আমরা সবাই মিলে আমরা এগিয়ে যেতে পারবো। আরো একবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সমাজের বুকে আপনি একটা বড় জায়গা করে সকলের পথপ্রদর্শক হয়ে থাকুন, এই আশাই রাখছি। দর্শক বন্ধুদের কাছে আজ সত্যি অনেক কথা শুনলাম, অনেক গল্প আপনাদের সাথে আমি সেটা শেয়ার করলাম। আগামীতে চলুন না আপনারা আমরা সকলে একসাথে মিলে একটি নতুন সমাজের পথে হাঁটি, সকলে সকলের পাশে দাঁড়াই এবং আমাদের সব থেকে বড় যেটা কর্তব্য, আমাদের সন্তানদেরকে সেই পথে চলতে শেখাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একবার আপনাদের সকলের সাথে দেখা হবে পরের অনুষ্ঠানের উত্তরের আড্ডায়। নমস্কার। নমস্কার।